লাগেনি তো, কিন্তু এর ওজন খুবই হালকা। দুই দিকেই বরফ, মাঝখান দিয়ে জল নামছে। এটাই হলো গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, সিকিম। এখন বাজে ঘড়ি কাঁটা সকাল 6টা বেজে 6 মিনিট, -9 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের লাচুংয়ের বাসস্থান। এটাই হলো নর্থ সিকিম, এবং এটাই জীবনের দ্বিতীয়বার মাইনাস টেম্পারেচারে সময় কাটানোর অভিযান, যেখানে জানালার বাইরে ধরা দেয় সুউচ্চ পর্বতশ্রেণী এবং তারপর জমে থাকে সাদা বরফের প্রলেপ। এখানেই দেখা পেয়েছিলাম হিমবাহ থেকে বেরিয়ে আসা বরফে জমতে থাকা শীতল লাচুং রিভারকে। হাড় কাঁপানো ঠান্ডায় কিছুটা লাদাখের মতো অজানা পাহাড়ি রাস্তা দিয়ে গিয়ে পৌঁছেছিলাম নর্থ সিকিমের টপ পয়েন্টে, যেখানে অক্সিজেনের অভাবে শ্বাস নিতেও কষ্ট হয়, যেখানে মানুষদের ঠান্ডায় সারা বছর বেঁচে থাকার মাধ্যম চায়ের থেকেও বেশি অ্যালকোহল। এমনই একটা ঠান্ডার গল্পের শিহরণ দেব আজ আমি আপনাদেরও। এছাড়াও এই জার্নিতেই রয়েছে কলকাতা থেকে ট্রেন ধরে গ্যাংটকে পৌঁছানো, ম্যালের সামনে হোটেলে থেকে এমজি মার্গ বা ম্যাল রোডের কেনাকাটার সমস্ত কিছুই। তাহলে এইবার চলুন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শুরু করা যাক 4 রাত্রি 5 দিনের সফরের কলকাতা থেকে নর্থ সিকিম পর্ব। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। এখন ঘড়ি কাটায় বাজে সন্ধ্যে 6টা বেজে 57 মিনিট। আজকে চললাম আবার একটা দীর্ঘ প্রতীক্ষিত সেই জায়গাতে, মানে বরফের দেশে। আজকে যাচ্ছি আমি নর্থ সিকিম, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। এখান থেকে রয়েছে আজকে রাতের দার্জিলিং মেল। দার্জিলিং মেলে আমি কিন্তু কনফার্ম টিকিট পাইনি, যেহেতু এক সপ্তাহের মধ্যে ট্যুরটা ঠিক করা হয়েছে। জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি এই মান্থগুলোতে এত পরিমাণে চাপ থাকে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য, যার জন্য কোনো ট্রেনেই টিকিট হচ্ছে অ্যাভেলেবল থাকে না। একমাত্র অপশন থাকে তৎকাল, কিন্তু আমি তৎকাল ট্রাই করেও দেখে নিয়েছি, টিকিট একদমই পাচ্ছি না। তো সেই জন্য আজকে যাচ্ছি আমি জেনারেলে, যার জন্য এখন এই সময় আমি এসে পৌঁছেছি, মানে 3 ঘন্টার মতো সময় এখন বাকি আছে। চলুন স্টেশনের ভেতরে গিয়ে এখন সবার আগে টিকিটটা কেটে নিই। এখন এই অনলাইন টিকিট কাটার ব্যবস্থাটা হয়ে গিয়ে টিকিট কাউন্টারের ভিড়ের পরিমাণটা আগের থেকে তুলনামূলক কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আর একটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে দার্জিলিং মেলের টিকিটের প্রাইস সেটা অনেকটা বেড়ে গেছে। আগে ছিল 195, তারপর হলো 200, কিন্তু এইবারে করে দেওয়া হয়েছে একদম সোজা 200 থেকে একদম 215। মানে বুঝতে পারছেন কি অবস্থা এখন রেলের মধ্যে। এটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়ে রয়েছে এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা বেরিয়ে যাবে, তারপরে আসবে দার্জিলিং মেল। আজকের ট্রিপে আমরা যাচ্ছি টোটাল 3 জন। এখানে বসে রয়েছে সুবীর দা, আর অমিত দাকে তো সবাই তো চেনেন। অমিত দা আসার সময় আমার জন্য একটা গিফট এনেছে। কি এনেছে সেটা আমি অনেকবার জিজ্ঞেস করছি, কিন্তু বলছে না। ফার্স্ট ট্র্যাকের একটা ওয়াচ। অমিত দা, এটা দরকার ছিল। দারুণ লাগছে, ভালো, খুবই ভালো। দার্জিলিং মেলের প্ল্যাটফর্মের নাম্বার 12তে থাকলেও আজ অপ্রত্যাশিতভাবে প্ল্যাটফর্ম বদলে ট্রেন এসে প্রবেশ করেছে 13 নম্বর প্ল্যাটফর্মে। কাজেই লাইনটা ডান দিকের পরিবর্তে বাম দিকে বেঁকে গিয়ে এক এক করে কোচের মধ্যে প্রবেশ করেই একটা সুন্দর সিট দখল। এরপরে ঠিক রাইট টাইম 10টা বেজে 15 মিনিটে প্ল্যাটফর্ম ছেড়ে রওনা হলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই ট্রেন ছাড়াও সন্ধ্যের পর আরও বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলো নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়, যেমন সন্ধ্যে 7টা বেজে 40 মিনিটের উত্তরবঙ্গ এক্সপ্রেস, রাত্রি 11টা 20 পদাতিক এক্সপ্রেস, এবং হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 6টা 35-এর কামরূপ এক্সপ্রেস, এবং রাত্রি 10টার সাপ্তাহিক পাহাড়িয়া এক্সপ্রেস। তবে আজকের দার্জিলিং মেল সব থেকে বেস্ট, কারণ এই ট্রেন মাত্র 4টে স্টেশনে দাঁড়িয়ে সকাল 7টা বেজে 15 মিনিটে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এই ট্রেনের মাঝের স্টেশনগুলো হলো বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন এবং কিষানগঞ্জ। এই ট্রেনের বাকি ক্লাসের ভাড়াগুলো ডিসপ্লেতে দিয়ে দিলাম। বসে বসে অল্প কিছুটা ঘুম দিয়ে যখন চোখ খুলেছিলাম, তখন ফারাক্কা ব্রিজ সহ পুরো রাতটা কভার করে পৌঁছেছিলাম কিষানগঞ্জ স্টেশনে। কাজেই মালদা পার করে কিষানগঞ্জের মাঝে ট্রেনে বসে কুয়াশার মধ্যে চা বাগান দেখার সৌভাগ্য একেবারেই হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে ঠান্ডা বরফের দেশে যাওয়ার মেজাজ একবারের জন্য এই জিনিসটা মনে করতে দেয়নি। সবাইকে গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। এই প্রথমবার দেখলাম যে দার্জিলিং মেল 5 মিনিট লেট করে পৌঁছলো এনজেপি স্টেশনে। 7টা 55 সময় ছিল, এখন ঘড়ি কাটায় বাজে 8টা। এই প্ল্যাটফর্মের নাম্বার 1A। টোটাল শিয়ালদা থেকে 567 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছালাম এখানে। আগেরবার নর্থ বেঙ্গল যখন ঘুরতে এসেছিলাম, স্টেশনের এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। এনজেপির মতো জায়গাতে ঠান্ডার লেশ বুঝতেই পারছি না, আমরা ভাবতে পারছেন, মানে শীতের এই সময় জানুয়ারি মাসের একদম প্রথমের ডেটেও ঠান্ডা বুঝতে পারছি না এখানে, যেখানে নর্থ বেঙ্গলে কুয়াশায় চারিদিক পুরো সাদা হয়ে থাকে। ট্রেনে আজকে আসা খালি না তো দেখতে পেয়েছি কুয়াশায়, না তো দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। খালি যদি থাকে সেটা হচ্ছে গাদা গাদা মানুষের ভিড়। এখন আমি বেরিয়ে চলে আসলাম এনজেপি স্টেশনের বাইরে কার পার্কিংয়ে।
এখান থেকে 4 হুইলার গাড়িগুলো আছে যেগুলো সিকিম, গ্যাংটক, দার্জিলিং সমস্ত জায়গায় যায়। তো এই জায়গাতে চলে আসলে এখান থেকে কিন্তু যাওয়ার জন্য অপশন রয়েছে। কিন্তু আজকে আমরা এই যে ভ্রমণটা করছি টোটাল হচ্ছে একটা প্যাকেজের মধ্যে। পাশে এখানে একটা ক্যাব বুকিং কাউন্টার আছে যাত্রীর সাথী, এখান থেকে আমরা গাড়ি ধরছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা প্রথমে চলে যাব গ্যাংটকে। এখন কিন্তু কলকাতা এবং শিলিগুড়ির টেম্পারেচার প্রায় সিমিলার, মাত্র 17 ডিগ্রি দেখাচ্ছে, যার জন্য সেরকম ঠান্ডাটা অনুভব করতে পারছি না। এনজেপি স্টেশন থেকে একদম যে গ্যাংটক পর্যন্ত টোটাল ডিস্টেন্স 114 কিলোমিটারের মতো। বাসে করে যদি জার্নি করা হয় তাহলে ওই মোটামুটি 6 ঘন্টার মতো সময় লাগে, আর এরকম যদি ক্যাবে করে জার্নি করা হয় তাহলে সেক্ষেত্রে 5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু সেটা আবার রাস্তার ট্রাফিকের উপর নির্ভর করছে, যদি জ্যাম লেগে যায় সেক্ষেত্রে আবার সময় বেশিও লাগতে পারে। এখান থেকে চাইলে বাসে করেও যাওয়া যায়। বাসে করে যেতে হলে একদম এনজেপি স্টেশনের বাইরে থেকে শেয়ারিং কারে করে পৌঁছে যেতে হয় শিলিগুড়ি জাংশন কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। তারপর ওখান থেকে স্টেট বাস রয়েছে, মানে কন্টিনিউ সারাদিনে মোটামুটি অনেকগুলো বাস চলে এখান থেকে, যেগুলোতে করে খুব কম প্রাইসে যাওয়া যায়। কিন্তু একবার গ্যাংটকে পৌঁছে গেলে ওখান থেকে আশেপাশে সমস্ত জায়গায় ঘুরে দেখতে হলে, বিশেষ করে এই যে নর্থ সিকিমটা আছে না, আমি সাজেস্ট করবো যে প্রাইভেট কারে করে মানে রিজার্ভে ঘোরা। তো সেই ক্ষেত্রে খরচটা বেশ ভালোই পরিমাণে হয়ে যায়। তো সেই জন্য আজকে আমরা হচ্ছে ট্যুর প্যাকেজেই যাচ্ছি। আজকে আমরা যেহেতু আছি 3 জন, তো কত খরচা হচ্ছে আমাদের 3 জনের, মানে এক একজন পার হেড, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। এখন আমরা 30 মিনিটের মাথায় এসে পৌঁছেছি সেবক ফরেস্ট বা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখান থেকে বেঙ্গল সাফারির অপশানও রয়েছে। এই রোড ভীষণ সুন্দর, একদম সুন্দর সরল রাস্তা, দুই পাশে এলিফ্যান্ট জোন এবং সারিবদ্ধভাবে মহানন্দার গভীর জঙ্গল। এই রোডের নাম ন্যাশনাল হাইওয়ে 10। 10 মিনিটের মতো সময় লাগে এই ফরেস্ট পার হতে। এই ফরেস্ট শেষ হওয়ার সাথে দেখা মিলল সেবক পাহাড়ের। সেবক স্টেশনের আগেই রয়েছে সুন্দর একটা পাহাড়ি ব্রিজ এবং একটা নদী। এক কথায় বলতে গেলে এখান থেকেই পাহাড় দেখা শুরু। অল্প একটু এগোলেই সেবকের পাহাড়ি রেলওয়ে স্টেশন। এখান থেকে শুরু হয়ে যায় রাস্তার ডান পাশ বরাবর খরস্রোতা তিস্তা নদীর ভিউ এবং তার সাথে কুয়াশায় মোড়া দুর্দান্ত পাহাড়ের চিত্র। এখানেই রয়েছে সেবকের বিখ্যাত শিবের মন্দির এবং কালী মন্দির। আর একটু এগোলেই বিখ্যাত পাহাড়ের কোলে তিস্তা নদীর উপর নির্মিত হওয়া সেই সেবকের করোনেশন ব্রিজ, যেটাকে অনেকে সেবক ব্রিজ নামেও চেনে। এখান থেকে পাহাড়ের প্রত্যেকটা টার্নিং থেকে বদলে যেতে থাকে পাহাড়ের দুর্দান্ত ভিউগুলো। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য এই জায়গাতে দাঁড়ালাম। এই জায়গার নাম হচ্ছে কালীঝোড়া। পাশে রয়েছে একটা চায়ের স্টল, তার সাথে এখানে টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। প্রচুর খিদে পেয়েছে, সেই সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। তো এখান থেকে চাটা খাবো, তারপর এখান থেকে আবার রওনা হয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে বসে খাওয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে একটা সুন্দর, তার সাথে এখানে রয়েছে একটা, আর তার সাথে এখানে কিন্তু টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এখানে আমরা চা অর্ডার করেছি আর তার সাথে পরোটা সবজি, এখানে পরোটা সবজি বাদেও দিয়েছে এইরকম একটা স্যালাড আর তার সাথে 2 রকমের চাটনি। চায়ের পেয়ালায় শেষ চুমুকটুকু দিয়ে রওনা হয়ে গেলাম এইবার একদম লং জার্নি গ্যাংটকের উদ্দেশ্যে। এই কালীঝোড়া পার করার পর থেকে দেখা মিলতে শুরু করলো সাদা পাথরের মাটির রাশি রাশি পাহাড়, যেগুলো একদম ভগ্ন অবস্থায় ঝুরঝুরে অবস্থায় রাস্তার মধ্যে ঢলে পড়েছে। তিস্তা নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করলাম রম্বি বাজারের ছোট্ট একটা সুন্দর ব্রিজ। এরপর থেকে তিস্তা নদী এবং পাহাড়ের কম্বিনেশনের অপার্থিব সুন্দর ভিউ মন কাড়তে শুরু করলো। এখানে তিস্তা নদী একদম রোডের সাথেই একদম কাছ থেকে সমান্তরালভাবে চোখের সামনে হাতছানি দেবে। এটাই হলো সে বিখ্যাত তিস্তা বাজার। এখান থেকে নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে একদম সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং ওপরের রাস্তা চলে গেছে একদম কালিম্পং এবং সিকিমের উদ্দেশ্যে। এখানে রয়েছে সুউচ্চ সুন্দর আকর্ষণীয় তিস্তা রিভার ব্রিজ, যেই ব্রিজ ক্রস করে রয়েছে একটা ছোট্ট ওয়াটারফল যার নাম চিত্রে ওয়াটারফল। এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। ডান দিকে রাস্তার গেটে লেখা রয়েছে ওয়েলকাম টু কালিম্পং, যে রাস্তা চলে গেছে একদম সোজা কালিম্পং বাজারের উদ্দেশ্যে, এবং বাম পাশের রাস্তা চলে গেছে একদম সিকিমের দিকে। এখন আমরা ধরলাম বাম দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে অল্প কিছু দূর এগোনোর পর বাম দিকে পড়বে তিস্তা নদীর রিভার রাফটিং পয়েন্ট। এখান থেকে এই নদীতে রিভার রাফটিং হয়। এখান থেকে বাম দিকের যে পাহাড়ের ভিউ নজরে আসবে এটাই হলো সিকিম, মানে নদীর এই পার ওয়েস্ট বেঙ্গল এবং ওই পার সাউথ সিকিম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম বর্ডারের সামনে, যেখানে রয়েছে ছোট্ট একটা গেট, এবং এই গেট পার করলেই লম্বা একখানা ব্রিজ, এবং এই ব্রিজ পার করলে আমরা প্রবেশ করে যাব সিকিমের মধ্যে। এই ব্রিজ কানেক্ট করছে সিকিমের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলকে। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স 38 কিলোমিটার। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা পাহাড়ি নদী, এবং এই নদীর ওই প্রান্তে রয়েছে সুন্দর সুন্দর সিকিমের বেশ কিছু বাড়িঘর। ব্রিজ পার করলেই দেখতে পাবেন বড় করে লেখা রয়েছে সিকিম, এবং তার নিচে গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এই সিকিম হলো ভারতের 22তম রাজ্য। 1975 সালে ভারতের সংরক্ষিত রাজ্য হিসাবে সিকিম যুক্ত হয়। এখনের সময় দুপুর 1:10, আর আমরা এখন যে জায়গাতে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, এবং এই পুরো জায়গাটার নাম হচ্ছে রানীপুল।
এখান থেকে আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হবে। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি কিন্তু যাবে না, সামনে থেকে একটা রাস্তা চলে গেছে একদম ওপরের দিকে। আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটা এই জায়গা থেকে এখনও নাই করে 40 থেকে 50 মিনিট দূরে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 303। খুবই সুন্দর একটা রুম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্রিপল বেডরুম। এখানে একটা বড় সাইজের বেড আছে, ডাবল বেড, পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে রয়েছে দুটো সোফা, তার সাথে একটা টি টেবিল। এখানে রয়েছে ছোট্ট একটা সুন্দর ওয়ার্ড্রোব। এইদিকে রয়েছে একটা উইন্ডো বড় সাইজে, যেখান থেকে নিচে যে রোডের ভিউ সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এই রোড দিয়ে আমরা আসছিলাম। এটাই হচ্ছে এমজি মার্গ, মানে মাত্র 2 মিনিট সময় লাগে এখান থেকে আমরা ম্যাল রোডে গিয়ে পৌঁছতে পারবো। এই হলো রুমের ভেতরটা। এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম এই দিকটাতে, তার সাথে এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছেন। ভেতরটা দেখুন কতটা স্পেশিয়াস। এখানে উপরে রয়েছে গিজার, এখানে রয়েছে কোমোড, এখানে শাওয়ার প্লাস বালতি সব কিছু অপশন রয়েছে। আর ভেতরে আলাদা করে একটা মিরর বেসিন দিয়ে রেখেছে। আর এই জায়গাটা খুব সম্ভব জুতো রাখার জন্য। এখানে বেডের মাথায় চার্জিং পয়েন্ট রয়েছে। এই বেডের মাথায় রয়েছে একটা, আর এই বেডের মাথায় রয়েছে একটা পয়েন্ট রয়েছে ওপরে, আর একটা পয়েন্ট রয়েছে টিভির পাশে। এখানে দেখছেন চা তৈরির কিট, তার সাথে একটা ইলেকট্রিক কেটেল, এখানে একটা জগ দিয়েছে আর কয়েকটা গ্লাস। এখানে রয়েছে একটা ওয়াল ফ্যান, তার সাথে একটা ছোট্ট এলইডি টিভি। এখানে কিন্তু ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, মানে জাস্ট আমাদের রুমের বাইরেই ওয়াইফাই আছে। আর ওয়াইফাইয়ের কানেক্টিভিটি খুবই হচ্ছে স্ট্রং, মোটামুটি 5 থেকে 6 এমবি করে পার সেকেন্ড স্পিড দিচ্ছে। আচ্ছা, এখানে আমাদের ট্যুর প্যাকেজে এখানে আমাদের হোটেলে হচ্ছে বুফে সিস্টেম আছে। এখানে খাওয়া দাওয়া, সেটা দুপুরের লাঞ্চ হোক কিংবা রাতে ডিনার হোক, সব কিন্তু ইনক্লুড রয়েছে। এখানে খাওয়া দাওয়া মোটামুটি নিজেদেরকে নিয়ে খেতে হবে, যার যেমন হচ্ছে পছন্দ। পাশে এখানে প্লেট রয়েছে, এখানে রয়েছে ভাত। এই জিনিসটা কিন্তু একদিক থেকে ভালো, মানে এতে খাবার নষ্ট হয় না, যার যেমন প্রয়োজন সে সেই রকম নিয়ে খেতে পারবে। এখানে রয়েছে ডাল, পাশে এখানে রয়েছে একটা মিক্স সবজি, পাশে এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে পাঁপড়। অল্প অল্পই নিচ্ছি, আসলে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আজকে আমরা লেটে এখানে চেক ইন করছি। এখানে রয়েছে স্যালাড, আচার। চলুন খাওয়া দাওয়াটা করা যাক। এখানে এই যে মাছের ঝোলটা দেখছেন, এটা হচ্ছে কাতলা মাছ। এটা হচ্ছে খুব সম্ভব মুগের ডাল এবং ছোলা ডাল মিক্স করে বানিয়েছে। খাবার দাবারের স্বাদ মোটামুটি ভালোই আছে। এখানে এই যে কিচেন সিস্টেম করেছে না, মানে এই যে রেস্টুরেন্ট সিস্টেম হোটেলের মধ্যেই, এই জিনিসটা সব থেকে ভালো, বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমাদের রুমের উপরে যে টেরেসটা আছে না, দেখুন কতটা সুন্দর। এখানে বসার জন্য লাইন ধরে অনেকগুলো চেয়ার, তার সাথে একটা বড় টেবিল দেওয়া আছে খাওয়া দাওয়ার জন্য। যে কাঞ্চনজঙ্ঘা এতদিন আমরা দার্জিলিং থেকে দেখে আসছি, সেই কাঞ্চনজঙ্ঘা এই জায়গা থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। কিন্তু বিকেলের এই সময় এখন আকাশ মেঘলা, তার সাথে এরকম তিব্বেতিয়ান ফ্ল্যাগগুলো সব লাগানো আছে যেগুলো হাওয়াতে উড়ছে। সবাইকে গুড ইভিনিং। এখন ঘড়ি কাটায় বাজলো সন্ধ্যে 6টা। মারাত্মক লেভেলের ঠান্ডা। এখানে প্যাকেজের মধ্যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে। এখানে আছে গরমা গরম হচ্ছে কফি, তার সাথে হচ্ছে চিকেন পকোড়া। এরকম প্লেটে করে কফি দিয়ে গেছে। এখানে প্যাকেজে কিন্তু চিকেন পকোড়া দেওয়া হয় না, এখানে দেওয়া হয় ভেজ পকোড়া এবং তার সাথে দেওয়া হয় চা। তো আপনারা যদি চান যে সন্ধ্যেবেলার সময়টায় এইরকম কফি কিংবা এরকম চিকেন পকোড়া আলাদা করে নিতে, তো এগুলো হচ্ছে চার্জেবল। তা না হলে প্যাকেজের মধ্যে যেটা আছে সেটা তো পাচ্ছেনই। আর বেশি দেরি না করে এগুলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই ম্যাল রোডের দিকে। ওখানে রাতে রঙিন পরিবেশটা কেমন সেটাও দেখতে হবে না। এখন আমি চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে, যেটাকে বলা হয় ম্যাল রোড কিংবা মাল রোড। সেটা হচ্ছে যে এই গ্যাংটকের মধ্যে এটা হচ্ছে সব থেকে পরিষ্কার জায়গা, মানে পুরো গ্যাংটক জুড়ে কোনো যদি পরিষ্কার যদি একদম ঝকঝকে প্লেস যদি থাকে, তাহলে সেটা হচ্ছে যে গ্যাংটকের এই এমজি মার্গ। সামনে এখানে রয়েছে আমাদের মহাত্মা গান্ধীর একটা খুব সুন্দর একটা মূর্তি। আর তার সাথে এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু সাজানো হয়েছিল 25 ডিসেম্বরে, যেটা এখন পর্যন্ত এখানে রয়ে গেছে। তার সাথে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা বরাবর যদি হেঁটে যাওয়া যায়, তাহলে বীভৎস বড় একটা লম্বা মার্কেট রয়েছে, যেই মার্কেটে ঘুরে শেষ করা যায় না। এখানে দেখার মতো যেমন রয়েছে অনেক কিছু জিনিস, তার সাথে এখানে কেনাকাটার জন্য রয়েছে মারাত্মক লেভেলের জিনিস। এখানে পাশে একটা মার্কেট আছে, যেই মার্কেটে ভিজিট করেছিলাম এখনই। ওখানে মানে কি বলবো, এত পরিমাণে ভিড়, এত মানুষ ওখানে ঠিক করছে। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 10টা। এখানে বুফে সিস্টেম আছে, খাবার দাবার মোটামুটি নিয়ে নিয়েছি। রাতে এখানে অনেক রকম অপশান আছে, রাতে ভাত আছে, রুটি আছে। তো আমি অল্প ভাত নিয়েছি এবং একটা রুটি নিয়েছি। তার সাথে এখানে স্যালাড আছে, পাঁপড় আছে, এখানে মাংস আছে। এইগুলো ছাড়াও ওখানে কিন্তু ডাল রয়েছে, ফুলকপির সবজি রয়েছে। কিন্তু লাইট খাবারই খাচ্ছি, যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে। তো এইসব খাওয়া দাওয়া করে মোটামুটি আজকে রাতের মতো ঘুমিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। কালকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমরা চেক আউট করে চলে আসবো এই জায়গাতে। তারপর এখান থেকে একদম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো একদম লাচুংয়ের উদ্দেশ্যে। তাহলে সবাইকে এখনের মতো গুড নাইট, সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। ঘড়িতে এখন সকাল 6টা।
কাঁচের উইন্ডো দিয়ে ঠান্ডার পারদ নিচে নেমে আসছে। এখন সকালের সময় গ্যাংটকের টেম্পারেচার 8 ডিগ্রি ছুঁয়েছে। এখান থেকে চেক আউট করে লাচুংয়ে যাওয়ার আগে সকালের ব্রেকফাস্টে রয়েছে বুফেতে গরমাগরম লুচি, ঘুগনি, চিড়ের পোহা এবং একটা করে ডিম সেদ্ধ। প্রত্যেকটা খাবারের অল্প অল্প নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেই আমরা চলে আসলাম হোটেলের নিচে এবং দোকান থেকে নিয়ে নিলাম একটা কর্পূরের প্যাকেট, যেটা লাচুংয়ে আমাদের অবশ্যই কাজে আসবে। এইদিকে আমাদের গাড়িও এসে হাজির। এই স্করপিও গাড়ি আগামী 3 দিনের জন্য আমাদের সফর সঙ্গী হতে চলেছে। সত্যি বলতে লাচুংয়ে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমাদেরকে স্করপিও দেওয়া হয়েছে, আমরা স্করপিওতে করে যাচ্ছি একদম রিল্যাক্সে, মানে বুঝতেই পারছি না যে গাড়ি যাচ্ছে সামনের দিকে, কোনো ঝাঁকুনি নেই, কোনো কিচ্ছু নেই। আর লাচুং যাওয়ার জন্য দুটো রাস্তা কিন্তু বেসিক্যালি আছে, একটা টুং হয়ে যায় আর আরেকটা যাচ্ছে সফু হয়ে। টুংয়ের যে রাস্তাটা, ওই রাস্তায় যদি যাওয়া হয় তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। আর যদি সফু হয়ে যাওয়া যায় সেক্ষেত্রে 20 কিলোমিটার রাস্তা কিন্তু বেড়ে যায়, মানে 140 কিলোমিটারের আশেপাশে। প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো সময় লেগে যাবে। মানে যেই জিনিসগুলো আজকে কভার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এই ব্রিজ ক্রস করেই এখন আমরা প্রবেশ করে গেলাম নর্থ সিকিমে। এখান থেকে যাওয়াকালীন রাস্তাটা এতটাই সুন্দর, চারিদিকের পাহাড়, রূপ, গন্ধ সব কিছু একদম চেঞ্জ হয়ে গেছে। মানে যে জিনিসটা কাল পর্যন্ত আমরা দেখে দেখে আসছি সেই জিনিসটা এই জায়গাতে এসে ফিল করতে পারছি না। এখানে রাস্তাঘাট, এখানে পাইন ফরেস্ট, আশেপাশে যে গাছপালা যেগুলো আছে, তার সাথে এখানে যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে, সব কিছুই একদম আলাদা রকম, একদম একটা নতুন অভিজ্ঞতা যাকে বলে। এখন আমরা যাচ্ছি ফেংলা ব্রিজের ওপর দিয়ে। আর পাহাড়ের সাইডে ঘুরতে এসে এই যে তিব্বতের যে ফ্ল্যাগগুলো আছে না, যেগুলো সব লাগানো থাকে, এই জিনিসগুলো মানে এত সুন্দর একটা ফিল এনে দেয় না পাহাড়ের মধ্যে। আর আপনারা সিকিমের যে কোনো পাহাড়ি জায়গা যখন ঘুরতে যাবেন, প্রত্যেকটা জায়গা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। এখানে প্লাস্টিক ফেলা যায় না, তার সাথে এখানে দূষণ করা যায় না, মানে যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলা, এই জিনিসগুলো এখানের আইনের বিরুদ্ধে। আর তার সাথে এখানে কিন্তু কোথাও স্মোক করা যায় না। এই পুরো সিকিমটা হচ্ছে নো স্মোকিং জোন, যেখানে সেখানে স্মোক করতে পারবেন না। একমাত্র যেখানে হোটেলে স্টে করতে পারবেন সেই হোটেলের মধ্যেই হচ্ছে অ্যালাউ আছে, তাছাড়া কিন্তু কোথাও নেই। আগামী সময়ে যখন আপনারা সিকিম ঘুরতে আসবেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। 1.5 ঘন্টা একটু বেশি সময় হয়েছে, আমরা এখন চলে আসছি 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। এই যে পেছনে যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। মানে নামটা দেওয়া আছে 7 সিস্টার, কিন্তু 7টা ওয়াটারফল কিন্তু নেই। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো 7টা ওয়াটারফল হয়তো এক জায়গায় দেখতে পাবো, কিন্তু জায়গাটা বিভৎস সুন্দর। এখানে দেখছেন কিছু তিব্বতিয়ান ফ্ল্যাগগুলো আছে, এইদিকে রয়েছে পাহাড়ের সুন্দর ভিউ, আর নিচের দিয়ে এই যে ঝর্ণা আছে তার জলধারণা এই জায়গা দিয়ে বয়ে চলেছে। মানে এত পরিষ্কার জল, খালি চোখে দেখতে পাচ্ছি ওখানে। মানে যেমন আমরা মেঘালয়ে ঘুরতে গেলে আমরা দেখি না ওখানে একদম কাঁচের মতো স্বচ্ছ জল। এই যে জায়গাটা দেখছেন সামনের, এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই ওয়াটারফলের সামনে এখানে রয়েছে কয়েকটা খাবারের দোকান, যেখানে ম্যাগি, ইডলি, তার সাথে এখানে যে মোমো টোমো যেগুলো পাওয়া যায় না, যেগুলো পাহাড়ের খাবার দাবার, সেই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। রাস্তার এই জায়গা থেকে দূরের পাহাড়ের দৃশ্যটা দেখুন, পাহাড়ের ওপর পুরো কুয়াশায় মেঘে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে। শরীর এত পরিমাণে ব্যথা করছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেলে আমার গাড়ি জার্নি করে আসছে। এখন এই যে জায়গাটায় নেমেছি এই জায়গার নাম হচ্ছে রং রং। পাশে রয়েছে একটা পেট্রোল পাম্প, আর তার সাথে আশেপাশে কিছু খাবারের দোকান টোকান, এরকম সবজির দোকান। এখানে দেখুন কত পাহাড়ি এখানে তাজা সবজি পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু সবজি রয়েছে যেগুলো আমাদের ওখানে বাজারে দেখতে পাওয়া যায় না। আর এই যে রোডটা দেখছেন এইটা হচ্ছে সিংতাম চুংথাং রোড। এরপর কিছু দূর এগিয়ে গাড়ি থেকে নামলাম। এখানে রয়েছে বাম দিকে পাহাড়ের কোলে বাটারফ্লাই পার্ক এবং তার অপোজিটে রয়েছে হোটেল ডলফিন, যেখানে আমাদের নামার উদ্দেশ্য দুপুরের খাওয়া দাওয়া। কারণ এরপর একদম লাচুংয়ে হোটেলে না যাওয়া পর্যন্ত এই লং জার্নিতে লাঞ্চের জন্য বাঙালি ভারী খাবার একদমই মিলবে না। এই রং রং জায়গাটা পড়ছে মংপং ডিস্ট্রিক্টের মধ্যে। আজকের দুপুরের খাবারটা যে খুব ভালো এবং হাইফাই এমনটা কিন্তু না, তবে খারাপও বলা যায় না। তবে এটাই একটা বেলারই গল্প। যাই হোক, খাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম অচেনা সাম্রাজ্যের উদ্দেশ্যে। বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ প্রতীক্ষা করছে আগামী দুটো দিন। এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন চেকপোস্ট রয়েছে, যেখানে ঘন ঘন গাড়ির জন্য এবং মানুষজনের পারমিট দেখানোর জন্য দাঁড়াতে হচ্ছে। তবে এইসবের কোনো ঝামেলাই আমাদের বহন করতে হচ্ছে না। এর জিম্মেদারি পুরোটাই ট্যুর এজেন্সি এবং গাড়ির ড্রাইভারের। আমাদের কাজ হলো সুন্দর সুন্দর ভিউগুলো ক্যামেরাবন্দি করা এবং নিজেও এনজয় করা, এবং অলসতা মেটানোর জন্য মাঝে মাঝে কোথাও দাঁড়িয়ে গরম চায়ে মনকে একটু রিফ্রেশ করা। এখন আমরা একটা অফবিট জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গার নাম আমার জানা নেই। এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম। আর এখানে দোকানে দেখলাম এখানে বেশ কিছু লোকাল ফ্রুট আছে, যেগুলো এখানে পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে। এখানে ছোট্ট ছোট্ট সব দেখুন কমলা লেবুর মতো এরকম বেশ কিছু লেবু রয়েছে। এগুলো সব হচ্ছে 50 টাকা করে প্যাকেট। এখন ঘড়ি কাটায় মাত্র 3:27।
এখনই চারিদিক পুরো মেঘে পুরো ঢেকে যাচ্ছে, জাস্ট মানে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে না অন্ধকার নেমে আসবে। যত আস্তে আস্তে আমরা লাচুংয়ের দিকে পৌঁছবো এইরকম ওয়েদারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আর লাচুংয়ে কিন্তু বিভৎস পরিমাণে ঠান্ডা এখনের এই সময়। আর আরেকটা জিনিস আমি যেটা নোটিস করছি, পাহাড়ে আমরা অন্যান্য জায়গাতে ঘুরতে যাই বিভিন্ন জায়গাতে, কিন্তু এই যে রুটটা আছে না, মানে এই গ্যাংটক হয়ে যে সিকিমের এই যে বাদবাকি যে সাইড সিন, এই যে লাচুং লাচেন ইত্যাদি ইত্যাদি, এইসব জায়গাতে পাহাড়ের এত পরিমাণে টার্নিং আর এতটা উচ্চতা, এই জায়গাতে প্রত্যেকটা টার্নিংয়ে যখন মানে টার্নিং নিচ্ছে না, মানে গা হাত পুরো গুলিয়ে উঠছে। মানে আমাদের প্রাইভেট কারে যদি এইরকম সমস্যা হচ্ছে, তাহলে ভাবুন যে শেয়ারিংয়ে করে যারা ঘুরছে এখানে শেয়ারিংয়ে তাদের কী অবস্থা হচ্ছে। ইতিমধ্যে আস্তে আস্তে আমি অনেক মানুষজনকে দেখেছি, মানে ছেলে থেকে মেয়ে সবাই মানে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করছে যেখানে সেখানে। তো আমার অবস্থাও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা পাল্টাপাল্টি করে বসছি। এখন অমিতদাকে বললাম, অমিতদা তুমি পেছনে যাও, কিছুক্ষণ আমি সামনে বসি, এইভাবে পাল্টাপাল্টি করে যেতে হবে মোটামুটি। তো এই সমস্যাটা কিন্তু প্রায় কম বেশি মানে সবারই হয়ে থাকে। এই না যে মানে শরীর ফিট মানে শরীর খুব সুস্থ মানে কিছু হবে না, মনের জোরে চলে যাবেন, এখানে কোনো মনের জোর কাজ করবে না। এখানে পাহাড়ের মতো আমাদের চলতে হবে। এই রাস্তাতে যাওয়াকালীন এইরকম প্রচুর ঝর্ণা দেখতে পাবেন, যেগুলো একদম রাস্তার ধারে ঝরে পড়ছে। এই রকমের গাদা ঝর্ণা আছে, গাদা গাদা। মানে সেই যে নর্থ সিকিমে যখন ঢুকেছি আমরা সেই ব্রিজটা পার করে, তারপর থেকে এই রকম কম করে 20টা থেকে 22টা ঝর্ণা দেখতে পেলাম, কোনোটা ছোট কোনোটা বড়। তবে এগুলো হচ্ছে কোনো সাইট সিনের মধ্যে পড়ে না, এগুলো যেতে যেতেই গাড়ি থেকে বসে এনজয় করতে হয়। আর তাছাড়া যদি এরকম প্রাইভেট গাড়িতে করে যান আপনার প্যাকেজে, তাহলে মোটামুটি যেখানে বলবেন জায়গা থাকলে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেবে, সেখান থেকে একদম মাস্ট ভিউ নিতে পারবেন। এগুলো হচ্ছে এখানের পাহাড়ি ডগ। আর এখন আমরা যে জায়গাতে এসে দাঁড়িয়েছি এই জায়গার নাম হচ্ছে টুং। এখানে পারমিট জমা দিতে হয়, সামনে রয়েছে পারমিট জমা দেওয়ার অফিস খুব সম্ভব। এখানে যত ট্যুরিস্টের গাড়ি আছে, মানে আপনারা যেই গাড়িতেই আসুন না কেন এবং যে কোনো এজেন্সির মাধ্যমে আসুন না কেন, সবাইকে এই জায়গায় দাঁড়াতে হয়, এখানে পারমিট জমা দিতে হয়, তারপর এখান থেকে রওনা হতে দেবে আগের গন্তব্যে। এখানে রয়েছে লাইন ধরে অনেকগুলো দোকান, খাবারের দোকান, খালি চা ম্যাগি এবং মোমো, তাছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তার সাথে সামনে এখানে রয়েছে টয়লেট, যেটা হচ্ছে পে অ্যান্ড ইউজ, 10 টাকা করে নেওয়া হয়। নিচে লাইন ধরে এখানে কয়েকটা টয়লেটের ব্যবস্থা আছে। আর এখানে আমাদের অমিতদা, কি অবস্থা অমিতদা? বিশাল ঠান্ডা। হাত সেঁকছে দেখুন, এখানে এত ঠান্ডা। এখানে কিন্তু মুখে বললে হবে না, বেশ ভালোই ঠান্ডা আছে এখানে। এখন আমরা এই মুহূর্তে যে জায়গা দিয়ে যাচ্ছি, মানে যে জায়গাতে এসে পৌঁছেছি, এই জায়গার নাম হচ্ছে চুংথাং। এত পরিমাণে ঠান্ডা এই জায়গাতে। বাম পাশের এই নদীটার নাম লাচেন নদী, এবং এই যে ব্রিজটা পার করছি এর নাম আমার জানা নেই। জায়গার নাম হিসেবে লাচেং চুংথাং নামটাই না হয় দিলাম। এখান থেকে সামনে মিলিত হয়েছে লাচেন নদী এবং লাচুং নদী। একসাথে এই চুংথাং থেকে ভাগ হয়ে যায় লাচেং এবং লাচুং যাওয়ার দুটো রাস্তা। আমরা ধরলাম লাচুং রোড। এখান থেকে এখনও বেশ কিছুক্ষণ রাস্তা। কিছুক্ষণের মধ্যে বিকেলের আলো কমতে শুরু করলো এবং তার সাথে ঠান্ডার তীব্রতা দুটো গরম পোশাক ভেদ করে শরীর স্পর্শ করতে লাগলো। এখন দূরের পাহাড়গুলো কিছুটা আবছা। এই পথে বাম পাশে 2-1টা ঝর্ণা এবং দূরে এবং ডান দিকের পাহাড়ে হালকা হালকা বরফের একটা আস্তরণ চোখে ধরা দিল। তবে বিষয়টা একেবারে পরিষ্কার নয়, কারণ ক্যামেরার নাইট ভার্জনে শুধু দূরের পাহাড়ের ডগায় মেঘের স্পর্শটাই হালকা বোঝা যাচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা এখন প্রবেশ করে গেলাম লাচুংয়ের এন্ট্রি গেট দিয়ে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লাচুং। গাড়ির মধ্যে ছিলাম তো সেই জন্য বুঝতে পারিনি এত ঠান্ডা। দেখুন, আপনারা যদি ফ্রিতে স্মোক করতে চান তাহলে চলে আসুন নর্থ সিকিমের এই লাচুংয়ে। এখনের টেম্পারেচার -7 ডিগ্রি। এটা তো এখনও টেম্পারেচার দেখাচ্ছি, এখন ঘড়িতে সময় 5:52, মানে 6টাও বাজেনি এখনও। রাত্রে ভাবুন এখানে ঠান্ডার পারদ কত নিচে নেমে যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা, এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম ব্লিস ইন। খুবই সুন্দর একটা হোটেল, বাইরে থেকে দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন। তো এখানেই হবে আমাদের লাচুংয়ে 2 দিন স্টে। মানে আজকে আমরা স্টে করছি, তারপর এখান থেকে কালকে 0 পয়েন্ট হয়ে এখানে সাইট সিন আছে বেশ কয়েকটা মানে জায়গা, যেখানে পুরো একদম মোটা বরফের চাদর দেখতে পাবো। এখন চলুন হোটেলের ভেতরে যাই, চেক ইনটা করে নিই, তারপর ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হতে হবে। সারাটা দিন আছে গাড়িতে করে জার্নি করেছি। চলুন রুমটা দেখাই। আমাদের রুমের নাম্বার 401। এটা হচ্ছে একটা ভিউ রুম। এখান থেকে খুব সুন্দর বাইরের পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ট্রিপল বেডরুম। এখানে রয়েছে ডাবল বেড, এখানে রয়েছে সিঙ্গেল বেড, এখানে টাওয়াল রয়েছে, আর এখানে বালিশগুলো দেখুন একদম ইউনিক টাইপের। আর এখানে এক্সট্রা করে কিন্তু আলাদা করে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। মানে যদি ঠান্ডা লাগে এই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পরেও, তখন ওই ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করতে পারা যাবে। এখানে রয়েছে পাশে অ্যাটাচ বাথরুম। এখানের যে কোমরটা আছে একদমই অন্য স্টাইলের, নতুন স্টাইলের। এখানে রয়েছে গিজার, শাওয়ার, এখানে বেসিন, আয়না। আর ভেতরটা কিন্তু যথেষ্ট বড়। চার্জ করার জন্য এখানে রয়েছে একটা পয়েন্ট, এখানে রয়েছে একটা পয়েন্ট। এইরকম বাল্ব দেওয়া আছে দেখছেন অনেকগুলো। এলইডি টিভি আছে, তার সাথে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তাছাড়া এখানে ডাস্টবিন, ইলেকট্রিক কেটেল, চায়ের কাপ এবং চা তৈরির সরঞ্জামও রয়েছে রুমের মধ্যে।
রুমে ঢুকে জাস্ট ফ্রেশ হয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে চলে গেছে এরকম 1 কাপ করে চা। চাটা দেখুন এরকম ফয়েল পেপার করে না মোড়া রয়েছে, আর তার সাথে রয়েছে ভেজ পকোড়া। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আমরা যে প্যাকেজে করছি সেই প্যাকেজের মধ্যে। তো 3 জনের এতগুলো দিয়েছে এখানে, একদম কিন্তু গরম গরম রয়েছে, ভালো করেছে কিন্তু। এখন আমি আমাদের হোটেল থেকে নিচে নেমেই পাশে 1 মিনিটও হয়নি, পাশেই এখানে রয়েছে ওয়াটারফল, মানে একদম ওয়াটারফলের পাশে কিন্তু আমাদের হোটেল রুম। আর চারিদিকে এখন পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে। আমাদের রুম থেকেই দেখছিলাম রুমের কাঁচ দিয়ে না পুরো জল ঝরছে, এত পরিমাণে ঠান্ডা এখানে। এখন এর টেম্পারেচার দেখুন -8 ডিগ্রি, মানে এখানে যখন প্রবেশ করেছিলাম তখন দেখিয়েছিলাম -7 ডিগ্রি, এখন হয়ে গেছে -8। আর চারিদিকে দেখছে মেঘে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে জায়গাটা। গ্যাংটকের হোটেলের মতো এখানেও কিন্তু রাতে খাবার জন্য এরকম বুফে সিস্টেম করা আছে। সামনে এখানে রয়েছে ভাত, তারপরে এখানে রয়েছে ডাল, আর তার পাশে এখানে রয়েছে কোনো একটা মিক্স চচ্চড়ি, আর পাশে এখানে রয়েছে এটা হচ্ছে রুটি, তার সাথে এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে পাঁপড়। এখানে আলাদা করে অপশন রয়েছে চিকেনের, এখানে চিকেনটা আলাদা এরকম একটা প্লেটে করে আমাদেরকে দিয়ে দিয়েছে আলাদা করে, আর বাদবাকি জিনিসগুলো এগুলো আমাদেরকে নিয়ে নিয়ে খেতে হবে। ডাল এবং ভাত এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি জিনিসগুলো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে একদম সকালে ঘুম থেকে উঠে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম লাচুং। লাচুং আমাদের হোটেল থেকে আজকে চলুন আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই। জানালাটা খুলেছি, জাস্ট বাইরের লোকটা খালি দেখুন। সামনেই হাতছানি দিচ্ছে সবুজ সবুজ চারিদিকে পাহাড়, আর তার সাথে দেখুন পাহাড়ের ডগাতে জমে রয়েছে সাদা সাদা বরফ। আপনাদেরকে একবার ডান দিকটা থেকে একদম বাম দিকটা একটা হালকা করে ক্লিপ দিচ্ছি, দেখুন কি সুন্দর মায়াবী দৃশ্য। দেখুন এই হচ্ছে নিচে রাস্তা, যে রাস্তা বরাবর আমরা এসেছিলাম। এখানে আশপাশে কিছু হোটেলস রয়েছে, আর আমাদের যে হোটেলটা আছে না এটা একদম মানে ভিউ রুম আর কি। হোটেলের জানলা খুললেই এইরকম সুন্দর পাহাড়ের বরফ শৃঙ্গ হাতছানি দেবে। এইদিকে এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের নামটা আমার জানা নেই, কিন্তু আজকে আমরা যেই জায়গাতে যাচ্ছি তার মধ্যে আছে কাটাও, আর তার সাথে এখানে যে 0 পয়েন্ট আছে যেটা আপনারা সবাই জানেন, যেটা এখানে ঘুরতে আসলে লাচুংয়ে দেখতে পাওয়া যায়। তো চলুন বেশি দেরি করবো না, অলরেডি কিন্তু আমাদের গাড়ি দেখছেন নিচে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ড্রাইভার দাদা কিন্তু ফোন করে দিয়েছে। আর অলরেডি এখানে যত মানুষ ছিল না ঘুরতে আসছিল সবাই কিন্তু চলে গেছে। এখানের যে পাহাড়ি গাইগুলো দেখেছেন তো কত সুন্দর, সেই যে আমরা দেখতাম না সেই মাদার ডেয়ারি, সেই যে প্যাকেটের মধ্যে দুধের প্যাকেটের মধ্যে মাদার ডেয়ারি কাউ। আর এইদিকে এই যে বরফের সাদা পাহাড়টা আছে, এখানে অল্প অল্প করে না সকালের যে সোনালি রোদ্দুর সেটা কিন্তু লাগতে শুরু করে দিয়েছে অলরেডি। হালকা করে জুম করছি, দেখুন কি সুন্দর লাগছে দেখুন সকালের দৃশ্য। আর তার সাথে সামনে যে তিবেতিয়ান যে ফ্ল্যাগগুলো আছে না, জাস্ট পুরো মারাত্মক লেভেলের। গাড়ি করে আমরা বেরিয়ে যাওয়ার আগে সকালে আমাদের হোটেল থেকে খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। আমি নিয়েছি টোস্ট, তার সাথে জ্যাম, তাছাড়া একটা ম্যাগির অপশন আছে, সাথে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে গরম গরম ডিম সেদ্ধ। আমাদের হোটেলের একদম নিচেই এই জায়গা রয়েছে দেখুন ছোট্ট একটা এরকম দোকান। এই যে জুতোগুলো দেখছেন এগুলো সব হচ্ছে এখান থেকে 100 টাকা করে পিস নেওয়া হয়। এখানে জুতো, তার সাথে জ্যাকেট। এই জিনিস হচ্ছে যে বরফের জায়গায় ঘুরতে গেলে চাই, তা না হলে বরফের মধ্যে আমরা যে জুতোগুলো পরে আসি না সেই জুতো পরে হাঁটা যাবে না। লাচুং জায়গাটা এত যে সুন্দর হবে সেটা রাত্রে যখন এসেছিলাম তখন কিন্তু কল্পনাই করতে পারিনি। জাস্ট পুরো মন্ত্রমুগ্ধের মতো জায়গা। সকালে আমাদেরকে 7টার সময় রেডি হয়ে একদম গাড়িতে চলে আসতে বলেছিল, তার জায়গায় অনেকটা লেট হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি সোজা একদম কাটাওয়ের উদ্দেশ্যে। কাটাও হচ্ছে এখানে খুবই একটা ফেমাস জায়গা, ওটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট যেখানে বরফ দেখার চান্সেস রয়েছে। আর যদি না পাই তাহলে 0 পয়েন্টটা তো ওখানে পাবো। কাটাওয়ের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে 25 কিলোমিটারের মতো, যেটা পৌঁছতে মোটামুটি সময় লেগে যাবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, যেহেতু পাহাড়ি রাস্তা। আর আশেপাশের ভিউ সত্যি বলছি কি সুন্দর ভিউ। এখানে চারিদিকে পাহাড়, মানে পাহাড়ই পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়ের ডগাতেই বলতে গেলে বরফ জমে রয়েছে। আর এখন আমরা এই যে লাচুং থেকে বেরোচ্ছি না, এই লাচুং জায়গাটা কিন্তু বরফে পুরো ঢেকে থাকে শীতের এই কয়েকটা মাস। প্রায় 3 ফুট থেকে 4 ফুট পর্যন্ত বরফ জমে থাকতে দেখতে পাওয়া যায় শীতের সময় এখানে ঘুরতে আসলে। তো আমরা খুবই লাকি, আমরা ভালো সময় ঘুরতে এসেছি। এখন এই সময়টা ঘোরার জন্য সব থেকে উপযুক্ত সময়। যখন স্নো পড়ে না তখন প্রচণ্ড ঠান্ডার জন্য কষ্ট হয়। আর পাশ দিয়ে এখন দেখুন কি যাচ্ছে। এখন আমরা যত আমাদের লাচুং ছেড়ে কাটাওয়ার উদ্দেশ্যে মানে পাহাড়ের উচ্চতা উঠতে শুরু করছি, নিচের যে সিনারিগুলো এত সুন্দর লাগছে, মানে জাস্ট মানে মুখের ভাষায় মানে প্রকাশ করতে পারছি না। আর যত উঠছি আস্তে আস্তে উপরের দিকে স্নো দেখতে পাচ্ছি। এখানে গাছপালার যে ধরনগুলো আছে না সেগুলো কিন্তু একদম আলাদা ধরনের। এখানে গাছের পাতাগুলো খুবই ছোট ছোট। বিশেষ করে বরফের জায়গায় যখন ঘুরতে যাওয়া হয়, যেসব জায়গাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে শীতের সময়, তো সেখানে দেখবেন গাছের যে পাতাগুলো না সেগুলো খুব একটা বেশি বড় বড় হয় না। মানে এখানে গাছের একটা উদ্ভিদের প্রকৃতি, মানে এখানে যে বৈচিত্র্য সেটা একদম একটা আলাদা ধরনের। মানে জাস্ট মানে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, তার মধ্যে বরফকণাগুলো জমে থাকে। এখানে পাহাড়ের ডোগাতেও দেখতে পাওয়া যাচ্ছে বরফ। এইটাই হচ্ছে লাচুং সিটি। আমরা ছিলাম জাস্ট ওই জায়গাটাতে। এই ফ্ল্যাগগুলো না পাহাড়ে ঘুরতে আসলে দারুণ লাগে, মানে বারবার করে মনে করিয়ে দেয় যে আমরা পাহাড়েই আছি। জাস্ট এক কথায় বিউটিফুল ভিউ। সত্যিকারের যদি নেচারকে যদি উপভোগ করতে হয় তাহলে ঘুরতে আসতে হবে অবশ্যই পাহাড়ে, জীবনে একবার হলেও।
বাড়িতে যদি এইসব ফুটেজ দেখে না, যে এইসব জায়গাতে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, এত ভালো ভালো সব কথা বলছি, মজা করছি, তাহলে মোটামুটি বাড়িতে গেলেই পুরো ধলাই হবে। কারণ আমরা কাজের জন্য আমরা মানে ফ্যামিলি নিয়ে যে ট্রাভেল করবো না, সেই জিনিসটা আমাদের হয়ে ওঠে না। কিন্তু একটা একটা করে গোটা ইন্ডিয়াটাকে মানে ঘুরে রাখার একটা চেষ্টা একটা রাখছি। ভবিষ্যতে মোটামুটি সব কিছু যদি জানা থাকে না প্রত্যেকটা জায়গার বিষয়ে, তাহলে সেই সব জায়গাতে দ্বিতীয়বার যেতে আর কোনো মানে দ্বিধাবোধ হয় না আর কি। সব কিছু জানা থাকে, কোনো রিস্ক থাকে না, কোথায় কী রয়েছে, কোথায় কী দেখতে পাবো, কোথায় কী খাবো, কোথায় থাকবো, কত বাজেট, মানে কোনো কনফিউশন থাকে না। এটাই হচ্ছে মেন কথা। ওই যে আমরা আস্তে আস্তে দেখছিলাম না যে বড় করে লেখা রয়েছে সিকিম হচ্ছে গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, তার যে কারণটা কি, আসল যে রহস্য মানে আসল যে লজিকটা, সেটা নর্থ সিকিমে যখন আমরা ভিজিট করেছি তারপর থেকে আমরা লক্ষ্য করতে পারছি মানে কেন সিকিমকে গ্রিন স্টেটের নাম দেওয়া হয়েছে। আর শুধু গ্রিন স্টেট না, তার সাথে কিন্তু এটাকে ক্লিন স্টেট বলা যেতে পারে। রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও নোংরা আবর্জনা কিচ্ছু নেই, একটা প্লাস্টিকের প্যাকেট পর্যন্ত কোথাও পড়ে নেই। স্মোক করা যায় না, যেখানে সেখানে নোংরা ফেলা যায় না, যেখানে সেখানে বাথরুম করা যায় না, এই রকম আরও অনেক রুল আছে। আর এখানে অনেক পুলিশের হচ্ছে চেকপোস্ট আছে। মানে কালকে যে আমরা টোটাল আসছি না, এত জায়গায় পুলিশের মানে চেকপোস্ট পেয়েছি। কোথাও হচ্ছে পারমিট দেখাতে হচ্ছে, কোথাও মানে গাড়ির মধ্যে কতজন আছে, কোথায় যাচ্ছি, কোথা থেকে আসছি, এইসব হচ্ছে ইনকোয়ারি ইনফরমেশান, এইসব তো লাগছে। মানে যেমন কড়া সিকিউরিটি, তেমনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, যখন আপনারা সিকিমে ঘুরতে আসবেন তখন অবশ্যই ব্যাগে করে ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, প্যান কার্ড যদি থাকে, মোটামুটি যত রকম আপনাদের আইডি প্রুফ আছে সবসময় চেষ্টা করবেন যে ব্যাগের মধ্যে ক্যারি করার। কারণ কোথায় দরকার পড়বে, কোথায় কি হবে, এখানে ঘুরতে আসার আগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এগুলো মনে করে এখানে নিয়ে আসা। আর আমরা যত এগিয়ে যাচ্ছি না ওপরের দিকে, তত যে এখানে বরফের পাহাড়গুলো আছে সেগুলো ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো এখনের এই মুহূর্তে কতটা যে সুন্দর লাগছে, কীভাবে আমি মুখের ভাষায় বলে সেটার ব্যাখ্যা দেবো সেটা আমি বুঝতে পারছি না। আপনারা খালি চোখে দেখুন এবং ফিলটা করুন। এইসব জায়গাতে ঘুরতে আসলে কিন্তু এইসব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যদি নোংরা করি তাহলে কিন্তু এখানের যে পরিবেশ থাকবে না ভবিষ্যতে। আর এখানের এই যে পাহাড়ের নিয়ম, এই নিয়মটা এর আগে যখন আমি ঘুরতে গিয়েছিলাম সিমলা মানালিতে, সেখানেও কিন্তু আমি নোটিশ করেছিলাম। আর এই জিনিসগুলোই আমাদের যে দার্জিলিং কিংবা কালিম্পং এইসব জায়গাতেও যদি লাগু যদি হয়ে যায় না, সব থেকে ভালো হবে। কারণ এই যে পাহাড়গুলো আছে না, এইগুলি হচ্ছে আমাদের বেঁচে থাকার হচ্ছে প্রধান কেন্দ্র। কারণ আমরা সমতলে ওখানে তো আমরা গাছপালা সব কেটে ওখানে সব বড় বড় সব শহর, বাড়িঘর এইসব সব নির্মাণ করছি। আসলে যে মুক্ত অক্সিজেন সেটাই পাহাড় থেকে কিন্তু সাপ্লাই হয়, যার জন্য আমরা অনেক দূর থেকে ছুটে আসি, কেউ বছরে একবার, কেউ মাসে একবার, মুক্ত অক্সিজেন নেওয়ার জন্য খালি। আসল ভিউর মজা কি জানেন? দেখুন, জাস্ট লুক, ঝর্ণার জল নিচে নামতে নামতে এইরকম পাশে বরফে পরিণত হয়েছে, বুঝতে পারছেন? দুই দিকেই বরফ, মাঝখান দিয়ে জল নামছে। দুদিন পরে যখন আসবেন না, তখন এই যে ঝর্ণা এটাও দেখতে পাবেন না, এখানেও পুরো বরফ জমে যাবে। আর এটা শুরু হচ্ছে একদম এই ওপর থেকে, মানে এই জায়গা দিয়ে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজের একদম তলদেশ দিয়ে এই দিক থেকে দেখুন ঝর্ণাটা বেরিয়ে গেছে। আর এখানেও দেখুন কত বরফ, দেখেছেন তো? খুবই একটা সুন্দর একটা প্লেস। এখানে এরকম তিব্বেতিয়ান ফ্ল্যাগগুলো উঠছে, তার সাথে এরকম ভিউ। এই লোকেশনে, এই জায়গাতে, এই সৌন্দর্যের সাথে আমি কোনো জায়গার কম্পেয়ার করতে চাইছি না। জায়গাটা এতটাই সুন্দর। আমরা এখন এই মুহূর্তে চলে আসছি জ্যাকু ফাইকের দিকে। এই জায়গার যে হাইট সেটা হচ্ছে 12,666 ফিট। সামনে দেখবেন এখানে লেখা রয়েছে, আর তার সাথে এখানে বাবা হরভজনের একটা সুন্দর একটা ছোট্ট একটা মন্দির আছে যেখানে আর্মিরা পুজো টুজো করে। আর এখানে ডান দিকে রয়েছে আর্মি গেট, কিন্তু গেটটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি না। এই জায়গা থেকে সামনের ভিউটা দুর্দান্ত লাগে। এইদিকে যে পাহাড়টা আছে না, পুরো পাহাড়ের ডোগাতে পুরো জমে রয়েছে পুরো সারিবদ্ধভাবে বরফ। কিন্তু এই দিকের পাহাড়টা ঠিক উল্টো, এইদিকে কোনো বরফ নেই, কিন্তু অল্প একটু এইদিকে তাকালে এখানে কিন্তু বরফ জমে রয়েছে। এই ওপরে এখানে রয়েছে আর্মিদের বাড়িঘর, যার জন্য এখানে যে মানুষ যারা ঘুরতে আসে না, বিশেষ করে যারা হচ্ছে ট্যুরিস্ট, তাদেরকে ওই জায়গাতে এন্ট্রি দেয় না। যতজন সব গাড়ি নিয়ে আসছে সবাইকে এই জায়গা পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে, এর আগে কিন্তু যাওয়ার পারমিশন দিচ্ছে না। তো চলুন এরপরে আমরা চলে যাই একদম এখান থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে জিরো পয়েন্টে পৌঁছতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে, প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন, প্রচণ্ড টার্নিং, মানে টার্নিংয়ের জন্য সমস্যা লাগে আর কি এখানে। আর তার সাথে জ্যাম লেগে গেলে তাহলে তো আর দেখতে নেই। এইবারে আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যে জায়গায় না গেলে পুরো নর্থ সিকিমের লাচুংটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন কাটাও থেকে আবার নিচে নামতে হবে, যেখান থেকে লাচুং নদীকে ফেলে আমরা উচ্চতায় উঠেছিলাম। তারপরে ওখান থেকে শুরু হবে অন্য এক রাস্তায় সিকিমের লে লাদাখের উদ্দেশ্যে। কেন বলছি, এর পেছনে কারণ রয়েছে যথেষ্ট, যেগুলো গন্তব্যে পৌঁছানোর আগে আপনাদের ছোট্ট ছোট্ট ক্লিপে দেখাতে চলেছি।
এখন আমি যে রাস্তায় চলেছি এই রাস্তায় জানুয়ারি মাসের শেষের দিক থেকে বরফে মোড়া থাকে। এই রুটে বেশ কিছু ছোট্ট ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম রয়েছে, যার মধ্যে এখন আমরা যে গ্রাম দিয়ে ক্রস করছি তার নাম দংবান ভিলেজ। এই গ্রাম হয়ে জিরো পয়েন্টে যাওয়ার আগে এরকম সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক ভিউ পড়বে। পেছনে দেখতে পাচ্ছেন তো পাহাড়ে বরফ জমে রয়েছে, আর এখানে বেশ কিছু জায়গা আছে যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে ছোট্ট একটা আর্মি ক্যাম্পের একটা স্টল আছে যেখানে এই মোটামুটি চা কফি এইসব হচ্ছে মেলে। এই রাস্তায় যাওয়াকালীন এরকম জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কিছু রিল বানাতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যা, এখানে ইন্টারনেট কাজ করছে না। 4G ধরছে, তাও মাত্র 1 পয়েন্ট 2 পয়েন্ট। জাস্ট মোবাইলের ব্যাক ক্যামেরায় ক্যাপচার করুন, পরে ফেসবুকে কিংবা ইউটিউবে গিয়ে একটা করে গান দিয়ে একটা করে ভিডিও আপলোড করে দিন। তবে এর থেকেও আরও বলছে ভালো ভালো লোকেশন আমরা আগে পাবো, কারণ আগে রয়েছে ইয়ামথাং ভ্যালি, তার সাথে জিরো পয়েন্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক জায়গা। এক একটা জায়গাতে এত সুন্দর সুন্দর ভিউ আসছে না, মানে কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা নেব ক্যামেরার মধ্যে, কোন অ্যাঙ্গেল থেকে নেব সেই জিনিসটাই খুঁজে পাচ্ছি না। কিছু জিনিস আছে, কিছু জায়গা আছে, কিছু সৌন্দর্য আছে যে জিনিসগুলো ক্যামেরায় ধরা পড়ে কিন্তু চোখে ধরা পড়ে না। আবার কিছু জিনিস আছে সেটা চোখে ভালো লাগে সামনে থেকে, কিন্তু সেই জিনিসগুলো ক্যামেরাতে মানে ক্যাপচার করা যায় না। তো এইসব জায়গার ভিউ, এইসব সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই কিন্তু এখানে একবার আসতে হবে, কারণ আপনার মোবাইলে 6 ইঞ্চির স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসল সৌন্দর্য, আসল ভিউ না। এর থেকেও মানে দারুণ দারুণ ভিউ এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা খালি চোখে দেখছি, যেটা আমরা গাড়ির ভেতর থেকে, মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর একটা জিনিস নোটিস করছি, কিছু কিছু জায়গা আছে যেসব জায়গার সাথে অন্যান্য জায়গার মানে তুলনা করাই চলে না আর করাই যায় না। মানালি গেছি, মানালির সেখানের ওয়েদার, সেখানের যে ভাইব সেটা কিন্তু একদম আলাদা। সিকিমে এখানে আলাদা, কাশ্মীরে চলে যান সেখানে আলাদা পাবেন। মানে পাহাড়ি জায়গাতে ঘুরতে যাচ্ছি বলে এই না যে প্রত্যেকটা পাহাড়ি এক, প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এখানে যখন ঘুরতে আসবেন এখানে দেখবেন বেশ কিছু না গাছ রয়েছে যেগুলো দূর থেকে দেখলে পাইন গাছ মনে হয়। কাল থেকে এটা আমিও ভেবে আসছি, কিন্তু সামনে থেকে যখন দেখছি না গাছগুলো কিন্তু একদম অন্য ধরনের, মানে পাতাগুলো কিছুটা ওই কাটা কাটা টাইপের ছোটো ছোটো পাতা। তো আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে এখানে পাইনের পেড় নাকি এখানে পাওয়া যায় না দেখতে। এখানে ঝাউ গাছের মতো একটা হচ্ছে প্রজাতি আছে যেগুলো দূর থেকে আমরা দেখছি, এই যে এখন যেগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে বলছে এখানে হচ্ছে ধুপি গাছ। তো ধুপি গাছের নাম কোনোদিনও শুনিনি আর কোনোদিনও দেখিনি, মানে একদম একটা ডিসেন্ট প্রজাতির গাছ। আমরা এখন ক্রস করে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির পাশ দিয়ে। আমরা এখন এগিয়ে চলেছি জিরো পয়েন্টের দিকে। এখন যদি আমরা ইয়ামথাং ভ্যালিতে যদি দাঁড়াই, এখানে যদি বেশি যদি সময় বরবাদ করি, তাহলে জিরো পয়েন্টে গিয়ে ওখানে গিয়ে কিন্তু ফেঁসে যাবো পুরো সিরিয়াস। কারণ ওখানে যদি দেরি হয়ে যায়, সূর্য যদি একবার ঢলতে শুরু করে যায়, ওই জায়গাতে এত পরিমাণে ঠান্ডার পরিমাণ বেড়ে যায় যে ওই জায়গা থেকে ভালোভাবে ঘুরে ফিরে আসা কিন্তু মুশকিল হয়ে যায়। সেই জন্য আমরা চলে যাচ্ছি জিরো পয়েন্টের সবার আগে। জিরো পয়েন্টটা ভালোভাবে ঘুরে কভার করে নিই, তারপরে আসার সময় এই যে ইয়ামথাং ভ্যালিটা আছে এই জায়গাটা কভার করে নেব। আপনাদেরকে গাড়ির ভেতর থেকে যদি ডান দিকের লোকটা এখন দেখতে বলি, দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন কী পরিমাণে এখানে বরফ, চারিদিকের পাহাড় পুরো সাদা হয়ে রয়েছে। এখানে এই জায়গাতে আসার পরে মন প্রাণ পুরো একদম জুড়িয়ে গেল, শান্ত হয়ে গেল। আর এই যে রাস্তা আছে, রাস্তার উপরেও কিন্তু বরফ পড়ে রয়েছে, মানে বরফের উপর দিয়ে অলরেডি কিন্তু আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। আর মাত্র 10 মিনিটের মতো সময় হাতে বাকি আছে, তারপরে আমরা পৌঁছতে চলেছি সেই নৈসর্গিক সেই স্বর্গরাজ্যে, যেটা ছিল আমাদের মানে নর্থ সিকিম ভ্রমণের আসল গন্তব্য, মানে আসল উদ্দেশ্য। আচ্ছা, এখন আমরা চলে আসছি জিরো পয়েন্টের একদম সামনাসামনি। পাশে দেখতে পাচ্ছেন এই যে বরফের পাহাড়টা, এইটাই হচ্ছে জিরো পয়েন্টের পাহাড়। এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো 1000-2000 গাড়ির হয়তো লাইন লেগে যাবে, যেভাবে আমরা মানালিতে ঘুরেছিলাম এর আগের বার, কিন্তু যথেষ্ট পরিমাণে গাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে। তো মেন রাস্তার ধারে এখানে কিছু স্টল রয়েছে, দোকান রয়েছে। এখানে আসলে কিন্তু এখানে অক্সিজেন লেভেল কিন্তু প্রচণ্ড পরিমাণে কম থাকে, যারা বিশেষ করে বয়স্ক তাদের এখানে অক্সিজেনের সমস্যাটা কিন্তু হয়েই থাকে। এই যে দেখছেন পাশে এরকম স্টল আছে, কিছু দোকান আছে, এখানে অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন। তার সাথে এখানে খাওয়ার জন্য মানে এখানে যে পাহাড়ের যে খাবার দাবার মানে হচ্ছে ম্যাগি, মোমো ইত্যাদি এসব খাবার পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকম সব হচ্ছে ওয়াইন পাওয়া যাচ্ছে। এখানে দেখছি ওল্ড মঙ্ক, তারপর রাম, আরও অনেক রকম ব্র্যান্ড আছে, নামগুলো বললাম না। তো যারা এখানে আসতে চাইছেন কোনো সমস্যা নেই, কিছু নিয়ে আসার দরকার নেই এখানে। তবে একটা জিনিস কি, নিচে থেকে যখন আপনারা আসবেন ওখান থেকে কিনলে আপনারা যে বাজেটটাতে পাবেন না, এখানে কিন্তু দাম কিন্তু অনেক বেশি। এখানে একটা অক্সিজেন সিলিন্ডার যেটা হচ্ছে 250 টাকা 300 টাকা বেসিক্যালি নেওয়া হয়, সেটার দাম এখানে 600, 700, 800। দামের কোনো ঠিকঠাক নেই, যেখানে যে যা পারছে তাই নিচ্ছে। তবে অক্সিজেন সিলিন্ডার কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। মুখ থেকে দেখতে পাচ্ছেন না কীরকম ধোঁয়া বেরোচ্ছে,
এখানে কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার মাস্ট। ওই যে কর্পূরের দেখবেন ডাব্বা পাওয়া যায়, আমরা নিয়ে আসছি, আমাদের ব্যাগের মধ্যে আছে, যদি বাই চান্স সমস্যায় পড়ি তখন ওটা কাজে আসবে আর কি। আর এখানে কিছু গামবুট দেখতে পাবেন বিক্রি হচ্ছে এখানে, আমরা যেহেতু নিয়ে আসছি হোটেল থেকে, আর তাছাড়া এখানে আসলে এখান থেকে পেয়ে যাবেন আপনারা। আপনারা যখন গাড়ি থেকে যখন নামবেন, নামার পরে ঠিক এই জায়গাতে আসার পর দেখবেন এখানে একটা নদী বয়ে গেছে। এখন যদিও জলটা পুরো বরফে পরিণত হয়েছে, কিন্তু এর ফাঁক দিয়েই না জল চলে যাচ্ছে। এটা হচ্ছে লাচুং রিভার। এখান থেকে ওই পারে যাওয়ার জন্য দেখুন, বলতে বলতে ভাই একটা আছাড় খেলো, লাগেনি তো? এখানে আসলে অনেক কিন্তু রিস্ক আছে, একটু সাবধানে কিন্তু যাওয়া আসা করবেন, কারণ এখানে বরফগুলো প্রচণ্ড পরিমাণে পিছল। তো এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পার করে আমাদেরকে যেতে হবে ওই প্রান্তে। অ্যাক্টিভিটি করতে চাইলে তাহলে ওই পারে যেতে হবে, এই পারে কিন্তু কিচ্ছু নেই, সাবধানে আসবেন। এই আছাড় খেলো একজন। কত সুন্দর ফ্ল্যাগ লাগানো রয়েছে, আর বেশ কিন্তু ভালো পরিমাণে বাতাস বইছে এখানে। এই হচ্ছে লাচুং রিভার, অবস্থা দেখেছেন তো? এই পুল দিয়ে নামার পর দেখবেন এইরকম কিছু না পিছল টাইপের বরফ আছে। এখানে যত মানুষ ঘুরতে আসে 35% মানুষ কিন্তু আছাড় খায়, কেউ স্বীকার করে আবার কেউ স্বীকার করতে চায় না। Yes, I am from MP Jabalpur, bro. अच्छा अच्छा, यार not bad, but ठीक है. मैं কলকাতা से। कोलकाता था, nice. থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। আপনারা যদি ভালো বরফ পেতে চান, যদি বরফে অ্যাক্টিভিটি করতে চান, তাহলে সেই বরফের জন্য আপনাকে যেতে হবে পায়ে হেঁটে বেশ অনেকটা উঁচুতে। একদম পাহাড়ের ডগায় দেখতে পাচ্ছেন ওই যে বরফগুলো আছে না, ওই বরফগুলো খুবই নরম, ওখান দিয়ে হাঁটতেও ভালো লাগবে। তার সাথে ওখানে কিছু অ্যাক্টিভিটি করতে চাইলে ওখানে করতে পারবেন। আর এই জায়গায় বরফটা কতটা শক্ত দেখাই আপনাদের, দেখুন এত জোরে দুবার কিক মারার পরে তারপরে একটা বরফের টুকরো হাতে পেলাম। তো এই বরফটা কিন্তু মোটেই ঝুরঝুরে না, কিন্তু এর ওজন খুবই হালকা, আর বেশ কিন্তু ভালো লাগছে। তো বরফের জায়গায় যারা ঘুরতে আসে সবাইকে দেখি এই বরফ নিয়ে মানে একজন আরেকজনকে মারছে, ভিডিও বানাচ্ছে। তো এই বরফ নিয়ে যদি মারা হয় না, মানে আমি যদি আপনাদেরকে মারি আপনাদের মাথা ফাটবে, এখানেই ভর্তি করতে হবে হসপিটালে। আর এখানে অক্সিজেনের লেভেল অনেকটা পরিমাণে কম, তবে আমরা যেহেতু ইয়াং জেনারেশন, তো আমাদের সেই পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে না। তবুও আমাদের সেফটির জন্য একটা ছোট্ট একটা না কর্পূরের একটা কৌটো নিয়ে নিয়েছি, যেটা আমরা নিয়েছিলাম গ্যাংটক থেকে, মাত্র 20 টাকা নিয়েছিল। এখান থেকে নিতে গেলে হয়তো বেশি টাকা নেবে। দেখেছেন তো এত জোরে আছাড় মারলাম, তারপরেও একটা টুকরো কিন্তু রয়ে গেছে। চলুন একটু ওপরের দিকে যাওয়া যাক, ওখানে গিয়ে যে ওখানে যে স্নোটা আছে ওপরে সেটা একটু ফিলটা করি। এত দূর যখন এসেছি তাহলে এই জায়গাটাকে উপভোগ করে বাড়ি যেতে হবে। আজ এইসব সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা অনেকেই ঘুরতে আসি, কিন্তু এই জায়গাতে ঘুরতে এসে এই জায়গার যে সম্মান, তার যে মর্যাদা, সেইটা দিতে আমরা ভুলে যাই কোথাও না কোথাও। কেন বলছি আপনারা দেখুন, খালি মেনে নিলাম এখানে অক্সিজেনের লেভেল কম আছে, এখানে অক্সিজেনের সিলিন্ডার দরকার, ইউজ করেছে গরুর মতো এখানে ফেলে রেখে গেছে। শুধু একটা না, একাধিক। এখানে দেখুন অক্সিজেনের সিলিন্ডার, বিয়ারের বোতল, মানে কি বলবো, একদম যাচ্ছে তাই ব্যাপার। এখন তো বরফের সিজন, বরফ যখন গলতে এখন শুরু করবে, এই জায়গাটা কত পরিমাণে নোংরা দেখাবে। তো প্লিজ যারা ঘুরতে আসছেন এই জায়গাতে, রোডের পাশে যেখান থেকে নিচ্ছেন ওখানে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে ফেলুন। এইভাবে আমরাই যদি ঘুরতে এসে জায়গাগুলো নষ্ট করি, তাহলে ভবিষ্যতে এইসব জায়গা আর আমাদের ওই দার্জিলিং সব সেম হয়ে যাবে। এখানে কোকাকোলা দিয়ে দেখুন ড্রিঙ্ক করেছে, এখানে এইগুলো পর্যন্ত ফেলে রেখে গেছে। এখানে কেমন মানুষের মানসিকতা আছে, এখানে চারিদিকে যেই দিকেই তাকাবেন দেখবেন যেখানে সেখানে পড়ে রয়েছে। সত্যি বলতে বরফের এই উচ্চতায় বেশি জোরে কথা বলা যায় না, বেশি লাফালাফি করা যায় না, শুধু স্থির মনে এনজয় করতে হয়। সঙ্গে কর্পূর থাকলেও কিছুক্ষণ পর ভালো পরিমাণ শ্বাসকষ্ট হতে শুরু করে। তাই ঠিক করলাম এখানে বেশিক্ষণ থাকলে আর চলবে না, যা এনজয় করার, যা ফটোগ্রাফি করার সবই সমাপ্ত। তাই এবার 0 পয়েন্টকে বিদায় দেওয়ার পালা। ইচ্ছে না থাকলেও যাওয়াটা বাধ্যতামূলক, কারণ ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:47। এই পাহাড়ি জায়গায় সূর্য একবার ঢলতে শুরু করলে কোথায় দিয়ে অন্ধকার নামতে শুরু করবে বোঝা খুব মুশকিল। এবং একবার সূর্য দেবতার হাত মাথার উপর থেকে চলে গেলে ঠান্ডার পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে, যেটা সহ্য করা আমাদের মতো কলকাতার আশেপাশের মানুষজনদের পক্ষে একদমই আরামদায়ক না। এখন ঘড়ি কাঁটায় বিকেল 3:47। মনে হচ্ছে না অন্ধকার অন্ধকার নামবে। আর এই যে জায়গাটায় আসছি, এই জায়গার নাম হচ্ছে ইয়ামথাং ভ্যালি। দেখুন লেখাও রয়েছে ইয়ামথাং। হাই, কেসে হো? পাহাড়ের যে ডগিগুলো আছে না, এরা মানুষকে খুব ভালোবাসে। যারা ট্যুরিস্ট, যারা এখানে আসে তাদের সাথে সাথে ঘোরে। এই জায়গার যে আসল সৌন্দর্য সেটা রাস্তা থেকে উপভোগ করা যায় না। আমি প্রথমে ভেবেছিলাম যে এই জায়গাতে কী এমন রয়েছে, কিন্তু জাস্ট একটু নিচের দিকে নেমে চলে আসলাম নদীর কোলের দিকে, পুরো মারাত্মক লেভেলের অভিজ্ঞতা। এইদিকে পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখুন কত সুন্দর,
পুরো চারিদিকে পুরো পাহাড়, মানে ওপর থেকে ওখানে যে গাছগুলো ছিল না ওর জন্য দেখতে পাচ্ছিলাম না, নেমে চলে আসতেই পুরো ভিজিবল হয়ে গেল চারিদিকটা। আর এখানে পাশে রয়েছে একটা মনাস্ট্রি, খুব সম্ভব। দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে, বাহ দারুণ জায়গা, দারুণ দারুণ। এখানে রয়েছে দেখুন খুব সুন্দর একটা ব্রিজ। যত নদীর সামনের দিকে এগিয়ে যাচ্ছি এত মারাত্মক লেভেলের ঠান্ডা বাড়ছে না। 0 পয়েন্টে যে ঠান্ডাটা অনুভব করেছিলাম, যেহেতু এখন সূর্য ঢলতে শুরু করে দিয়েছে, ঠান্ডা তো অলরেডি এমনিতেই বাড়বে, তারপর পাশে নদী জল বয়ে যাচ্ছে, মারাত্মক লেভেলের ঠান্ডা। আর এটা হচ্ছে ওই নদীটাই যে নদীটা আমরা দেখছিলাম 0 পয়েন্টে। ইয়ামথাং ভ্যালিতে ভ্যালির সৌন্দর্য ছাড়াও এখানে রয়েছে সুন্দর একখানা মার্কেট, যেখানে খুব একটা বেশি দোকানপাট না থাকলেও যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট। তবে বেশিরভাগ দোকান শীতের পোশাকের, যেহেতু এটা ঠান্ডার জায়গা। এছাড়াও কিছু চায় কফির দোকান এবং কয়েকটা হালকা খাবারের দোকানও রয়েছে এখানে। যাই হোক, সবাই মিলে 1 কাপ কফিতে চুমুক দিয়ে রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের দিকে। সন্ধ্যেটা ঘনিয়ে আসলেও প্রকৃতির সৌন্দর্য যেন পিছন ছাড়তে চাইছে না। আলো ডোবার পরে মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে যেতে থাকলো। দিনের বেলায় যেটা আসার সময় দেখেছিলাম, ফেরার সময় একদমই উল্টো। এখন মেঘের দল একদম নিচে নেমে এসেছে এবং তার সাথে চাঁদের আলোয় হালকা হালকা পাহাড়ের চূড়ার বরফের সিংহগুলো আরও সাদা হতে থাকছে, যেটাকে দেখে এক কথায় মায়াবী ছাড়া অন্য কিছু বলা যায় না। যাই হোক, হোটেলে ফিরে সন্ধ্যের প্যাকেজের স্ন্যাক্সের চা এবং পকোড়া খেয়ে রেস্ট নিয়ে ডিনার টেবিলে হাজির হলাম। এখন ঘড়ি কাটায় বাজলো রাত্রি 9টা। আর আজকের এবং গতকালের যে টেম্পারেচার কিন্তু সেম, এখন -9 ডিগ্রি। মোবাইলে চেক করেছিলাম এখনই। আর খাওয়া দাওয়া তো আপনারা জানেন, এখানে হচ্ছে বুফে সিস্টেম। তো আজকেও সেম একই রকম খাওয়া দাওয়া। রাতে হচ্ছে রুটি খাচ্ছি, এখানে হচ্ছে ফুলকপি আলুর একটা সবজি আছে, এখানে স্যালাড আছে, এখানে এটা হচ্ছে কষা মাংস, তার সাথে ডালের অপশন আছে, আরেকটা জিনিস অপশন আছে। খুব সকালে 6টার সময় আমাদের উঠে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে একদম গ্যাংটকের উদ্দেশ্যে। সবাইকে টাটা, বাই বাই। লাচুং থেকে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন বাজে ঘড়ি কাঁটা সকাল 6টা বেজে 6 মিনিট। আর এখনের যে টেম্পারেচার -9 ডিগ্রি, তার আগে দেখুন কাছের অবস্থা, জাস্ট মানে কত ঠান্ডা দেখেছেন তো। লাচুংকে বিদায় দেওয়ার আগে শেষবারের মতো দেখে নিলাম আমাদের রুম থেকে বাইরের পুরো প্রাকৃতিক দৃশ্যটা। নিচে অলরেডি আমাদের গাড়িও এসে দাঁড়িয়ে আছে, তাই ঝটপট ব্যাগপত্র নিয়ে একদম হাজির হয়ে গেলাম গাড়ির সামনে। গাড়ি ছাড়ার আগে শেষবারের মতো দেখে নিলাম আমাদের হোটেলের পাশ লাগোয়া ছোট্ট একটা ওয়াটারফল, যেটা একদম পাহাড়ের কোল ঘেঁষে নিচে নেমে এসেছে এবং এই জলও কিছু কিছু জায়গাতে জমে বরফে পরিণত হতে শুরু করেছে। আজকে আমরা লাচুং ছেড়ে আমরা রওনা হচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। চালিয়ে গ্যাংটকে ফিরে যাওয়ার রাস্তাটা বেশ ইন্টারেস্টিং। আসার সময় আমরা এসেছিলাম সফু হয়ে, কিন্তু ফিরে যাওয়ার সময় এখন আমরা যাচ্ছি টুং হয়ে। এই রাস্তায় রয়েছে অনেকগুলো পাহাড়ি টানেল, ঠিক কিছুটা মানালির মতো। এই রাস্তাটাও বিভৎস সুন্দর। এই রাস্তায় রয়েছে আগের পুরনো রোডের কিছু ধ্বংসাবশেষ এবং নতুন ব্রিজ সহ পাহাড়ি গিরিখাতের সুন্দর সুন্দর ভিউ। কিন্তু সব থেকে যেটা মন কাড়বে সেটা হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ। দার্জিলিং কিংবা কালিম্পং থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা অনেকবার দেখেছি, কিন্তু এই জায়গা থেকে এত সুন্দর, এত সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখতে পাওয়া যায়, সেটা এই রাস্তায় না ফিরলে জানতেই পারতাম না। বেশ কিছু এমন ভিউ পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ করে সময় কাটানোই যায়। এখন আপাতত আমি ফিরে চললাম আমাদের গ্যাংটকের হোটেলে, গত 2 দিন আগে যেখানে স্টে করেছিলাম। এই গ্যাংটকে পৌঁছে খাওয়া দাওয়া সেরে রাতের এমজি মার্গ ঘুরে পরবর্তী দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমাকে রওনা হয়ে যেতে হবে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। এবং এইভাবেই শেষ হয়ে যাবে আমার 4 রাত্রি 5 দিনের প্যাকেজ। এই যে আমরা ভ্রমণটা করলাম, এই ভ্রমণ 2 ভাবে হয়। প্রথমত শেয়ারিংয়ে, দ্বিতীয়ত প্রাইভেটে, যেভাবে আমরা গাড়ি নিয়ে আলাদা করে ঘুরলাম। তবে যদি 2 জন আসা হয় সেক্ষেত্রে শেয়ারিং করলে খরচ হবে মাত্র 7,000 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত, অফ সিজন এবং সিজনে। কিন্তু তার প্যাকেজ শুরু হয় গ্যাংটক থেকে। আর যদি সংখ্যায় বেশি জন থাকেন তাহলে এনজেপি টু এনজেপি প্যাকেজ নেওয়া সব থেকে বেস্ট, যেভাবে আমরা এসেছি। কমপক্ষে 4 জন হলে গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু মিলিয়ে এনজেপি টু এনজেপি খরচ হয় 10,000 থেকে 12,000 টাকা অফ সিজন এবং সিজনে। এছাড়াও 2 জন, 6 জন কিংবা 8 জনের বিস্তারিত খরচ জানার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন অবশ্যই চেক করতে পারেন। ওখানে খরচের সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। আপনাদের জন্য নর্থ সিকিম পর্ব এনজেপি স্টেশনে গিয়ে শেষ হলেও আমি শেষ করছি এই গ্যাংটকেই, কারণ এর ফলে দেখা হতে চলেছে সিকিমের অন্যতম ইস্ট সিকিম পর্বে। তাহলে একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।